নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প গুন্ডামি। ট্রাম এলো মানুষ বোঝাই। গাড়ি দাঁড়াবার আগেই শান্তা লক্ষ্য করেছে লেডিস সিট খালি নেই একটিও। ঠেলে ঠুলে উঠে কোনো রকমে দাঁড়াবার একটু স্থান হতে পারে। তবু শান্তা এই ট্রামেই উঠে পড়ল। এ সময় এখানে আজকাল লেডিস সিট প্রায় খালি থাকেই না। সে আশায় থাকলে কটা ট্রাম ছেড়ে দিতে হবে ঠিক নেই। তার চেয়ে উঠে পড়াই ভালো। মেয়েরা কেউ হয়তো কিছু দূর গিয়ে নেমে যেতে পারে, পুরুষেরা হয়তো কেউ সিট ছেড়ে দিতে পারে। দুজনের বেঞ্চের একজনের এ সুমতি হলে অন্যজনের মনে যাই থাক আর যাই মনে হোক, তারও আসন ছেড়ে উঠে না দাঁড়িয়ে উপায় থাকে না। শান্তা তখন প্রথমে ভিতরের দিকে জানালা ঘেঁষে বসবে। তারপর এ ভদ্রতা যিনি করেছেন তাকে ডেকে পাশের জায়গা দেখিয়ে বলবে, আপনি বসুন। যদি কেউ ভদ্রতা করে। মেয়েদের জন্য রিজার্ভ সিটের ব্যবস্থা হওয়ার পর থেকে কী যেন হয়েছে পুরুষদের, কদাচিৎ এ ভদ্রতা পাওয়া যায়। ভদ্রঘরের মেয়ে দাঁড়িয়ে আছে টের পেয়েও একান্ত উদাসীনের মতো মুখ করে ঠায় বসে থাকে। ওরকম ভাব করে বলেই বিশ্রী লাগে শান্তার। যদি একেবারে গ্রাহ্য না করত, সচেতন হয়ে না উঠত, কিছুই মনে না করত সে, তবু এরা শুধু ভদ্রতা না করেই ক্ষান্ত। কত লোক যে বিশ্রী অভদ্রতাও করে ভিড়ের সুযোগে। মেয়েদের কাছে সেই অভদ্রতার এমন বিবরণ শান্তা শুনেছে যে রক্তে তার আগুন ধরে গেছে। ব্যাপারটা কল্পনা করতে গিয়ে চুপচাপ বিনা প্রতিবাদে সে অপমান ওরা কি করে সহ্য করে গিয়েছে শান্তা ভেবে পায়নি। ভিড়ে অত লোকের মধ্যে বিচ্ছিরি ব্যাপার নিয়ে হাঙ্গামা করতে ওদের নাকি লজ্জা করে। লজ্জা? সাধারণ কুৎসিত নির্লজ্জতা সয়ে যাওয়া, মেনে নেওয়া লজ্জাবতী লতা সব। ধিক! মাঝে মাঝে ট্রামে মানুষের অসভ্যতার পরিচয় শান্তাও অবশ্য পেয়েছে, কিন্তু সেসব খুব সামান্য তুচ্ছ ব্যাপার। অন্যায়টুকু ইচ্ছাকৃত কিনা সে বিষয়েও যথেষ্ট সন্দেহের অবকাশ থেকেছে। ভদ্রবেশধারী মানুষগুলির মধ্যে কে দোষী তাও সবসময় ঠিক করতে পারেনি। মাধবী, অনুপমা আর শোভার মতো অপমান যদি তার জুটত একদিন, একজন হোক আর 5 জন হোক, তৎক্ষণাৎ সে বুঝিয়ে দিত সেই বজ্জাত গুন্ডাদের যেসব বাঙালি মেয়ে নিরীহ গোবেচারা নয়। হাঙ্গামা বাঁধাতে, মজা টের পাইয়ে দিতে ভয় পায় না, দ্বিধা করে না। এমন মেয়েও আছে। ট্রামে বাসে মেয়েদের প্রতি এক শ্রেণীর লোকের পশুর মতো আচরণের বিরুদ্ধে শান্তার মনের তীব্র প্রতিবাদ প্রায় এই আফসোসের রূপ নিয়েছে যে অন্তত একটা পশুকেও উপযুক্ত শাস্তি দেবার সুযোগ তার জুটল না। সব দিন সমান যায় না। এতদিন পরে সুযোগ তার। সে আজ ট্রামে উঠবার প্রায় সঙ্গে সঙ্গে লেডিস সিটের কাছাকাছি গিয়ে যখন দাঁড়িয়েছে, ভিড়ের জন্য যে নয় তাতে এতটুকু সংশয়ের অবকাশ থাকে না। এ ইচ্ছাকৃত কুৎসিত হস্তক্ষেপ। ফুঁসে উঠে শান্তা ঘুরে দাঁড়ায়। দোষী হবে একজন, সম্ভবপর দুজনের মধ্যে। একজন মাঝবয়সী ভদ্রলোক, গায়ে চাদর, গলায় কমফোর্টার জড়ানো, মাথার ছোট ছোট করে ছাঁটা চুলে সিঁথি প্রায় নেই বললেই চলে, কিন্তু সযত্নে আঁচড়ানো, গোঁফ দাড়ি চাঁছা, মুখের গম্ভীর বিষাদ। চোখ হয়তো রাত জাগার জন্য নয়, অসুখের জন্য নিষ্প্রভ। তার পাশে দামি গরম কোট গায়ে এক যুবক। মাথার রুক্ষ চুল বাতাসে উড়ছে, চোখে চশমা, মুখে ব্রণের দাগ, আর ভদ্র জীবনযাপনে ভদ্র মানুষের মুখে যে একটা মৃদু বা কমনীয়তার আবরণ পড়ে, তার বদলে দুর্দান্ত বিশৃঙ্খল জীবনের ছাপ। তাকানিটাও স্পষ্ট আর উদ্ধত। রোগাটে গড়ন হলেও বেশ জোর আছে গায়ে মনে হয়। ভদ্র জীবনযাপনে যেমন হয় না, শরীরটাও সেরকম শক্ত। বাঁ হাতে কাগজে মোড়া একটা বোতল ধরে আছে, মদের কিনা কে জানে। ডান হাতটা কোটের পকেটে ঢোকানো। কোটের পকেটে হাত ঢুকিয়ে রেখে বোতল ধরা বাঁ হাতের কবজি দিয়ে রডটা চেপে ট্রামের দোল সামলাচ্ছে। খালি হাতে রডটা ধরেনি কেন অনুমান করতে যেন কষ্ট হবে শান্তার। ক্রুদ্ধ হয়ে শান্তাকে ঘুরে দাঁড়াতে দেখেই সে যে হাতটা পকেটে ঢুকিয়েছে দোষ গোপন করার, বোকাও তা বুঝতে পারে।
ডান হাতে ছেলেটির বাঁ গালে শান্তা সজোরে চর কষিয়ে দেয়। তার চশমাটা ছিটকে পড়ে। পরক্ষণে শোনা যায় কার পায়ের চাপে চশমার কাঁচ ভাঙার শব্দ। বজ্জাত গুন্ডা কোথাকার! শান্তা গর্জন করে বলে, তোমাদের জন্য মেয়েরা ট্রামে চলাফেরা করতে পারবে না। আরোহীদের দিকে সে মুখ ফেরায়। ভিড়ে ঠেলাঠেলি হয় কিছু মনে করি না, কিন্তু ইচ্ছে করে মেয়েদের গায়ে হাত দেবে, বজ্জাতি করবে, আপনারা তা সয়ে যাবেন চুপচাপ। খুব একচোট মারধর চলে। হইচই হাঙ্গামার হদিশ পেয়েই ড্রাইভার ট্রাম থামিয়ে দেয়। লোকটির হাত থেকে কাগজ মোড়া বোতলটা পড়ে ভেঙে যায়। ছড়িয়ে পড়ে অ্যান্টিসেপটিক ওষুধের তীব্র গন্ধ। বা হাত দিয়ে সে আঘাত ঠেকিয়ে আত্মরক্ষার চেষ্টা করে। ডান হাতটি কোটের পকেট থেকে বার করে না। পাশ ফিরে ঘুরে দাঁড়িয়ে পকেটে ভরা ডান হাতটা মেয়েদের প্রথম বেঞ্চ আর ট্রামের সাইডের কোণের দিকে আড়াল করে রেখে এক হাতে যতটুকু পারে ঠেকিয়ে মার খাবার ইচ্ছাটা তার অদ্ভুত মনে হয়। মুখে সে প্রতিবাদ করে যায় অবিরাম। নাক আর মুখ থেকে যখন রক্ত বার হতে থাকে তখনও। কাছে গিয়ে তাকে মারতে না পেরে একটি ছেলে একটি প্রৌঢ় ভদ্রলোকের হাতের লাঠি ছিনিয়ে নিয়ে তার মাথায় বসিয়ে দেয়। কপাল বেয়ে রক্ত গড়িয়ে আসে। মারমুখো মানুষগুলিকে তখন শান্তাই থামিয়ে দেয়, আর মারতে সে বারণ করে সবাইকে। চেঁচিয়ে বলে, যথেষ্ট হয়েছে, এবার ছেড়ে দিন। কিন্তু কথা তার কানে তোলে না কেউ। লোকটাকে একবার মেয়েদের বেঞ্চের ওপর পড়ে যাবার উপক্রম করতে দেখে শান্তা জোর করে কয়েকজনকে ঠেলে দিয়ে তাকে খানিকটা আড়াল করে দাঁড়ায়। তখন মার বন্ধ হয়। ট্রাম আবার চলতে আরম্ভ করে। দেখা যায় মেয়েদের দুই বেঞ্চই খালি। হাঙ্গামার সূত্রপাতে চারজন ভদ্রমহিলাই ভয় পেয়ে নেমে গেছেন। চাদর গায়ে মাঝবয়সী সেই ভদ্রলোকটিকেও গাড়িতে দেখা যায় না। তার অন্তর্ধান অবশ্য কারো খেয়ালে আসে না। শান্তা বসে। অন্য বেঞ্চে বসে দুজন পুরুষ। অপরাধী লোকটি সেখানে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে বা হাতে রুমাল বার করে মুখের রক্ত মুছতে থাকে। এদিক ওদিক থেকে তার কাছে ছিটকে আসে টিটকারি আর মন্তব্য। সামনের সিট থেকে অনেকে মুখ ফিরিয়ে ফিরিয়ে তার দিকে তাকায়। শান্তাকেও দেখে নেয়। তিনটি বন্ধু এক আপিসেরই কেরানি হবে তারা তিনজন। আর চোখে শান্তার দিকে চেয়ে চেয়ে কী যেন বলা বলি আর হাসাহাসি করে নিজেদের মধ্যে। ট্রাম চলে। দু চারজন নামে, দু চারজন ওঠে। দাঁড়িয়ে যারা বসবার জন্য ওত পেতেছিল তারা সুযোগ পাওয়া মাত্র ঠেলে ঠুলে বসে পড়ে। হয়তো শুধু 2-3 মিনিটের জন্যই আপিসক্লান্ত দেহে একটু বসেই যেন টিকিটের দাম উসুল করে আর ন্যায্য অধিকার আদায় করে আনন্দ লাভ করতে চায়। তারপর লোক নামে বেশি, ওঠে কম। গাড়িতে ভিড় কমতে কমতে শেষে বসবার লোকের অভাবে 2-4টে সিট খালি পড়ে থাকে। একটা পার্ক পেরিয়ে যায়। মঠ এগিয়ে আসে। শান্তা উঠে ঘণ্টা বাজাতে হাত বাড়িয়ে অভাবনীয় আঘাত পেয়ে থ বনে যায়। এত মার খেয়ে আর এত লজ্জা পেয়েও লোকটাই গাড়ি থেকে প্রথম সুযোগেই নেমে পালিয়ে যায়নি। পিছনের লম্বা বেঞ্চের শেষ প্রান্তে বসে এসে সিগারেট ধরাবার চেষ্টা করছে। ডান হাতটা বার করেছে পকেট থেকে। হাতের কবজি থেকে আঙুল পর্যন্ত মোটা ব্যান্ডেজে বাঁধা। ওর বাঁ হাতে ওষুধের বোতল ছিল। হাতটা ছিল রডে ঠেকানো। ব্যান্ডেজ বাঁধা ডান হাতটা ছিল কোটের পকেটে। কি সর্বনাশ! শান্তার হয়ে কন্ডাক্টর ঘণ্টা মারে। কলের পুতুলের মতো শান্তা নেমে যায়। মনে তার পড়ে যায় তারই সেজো মামার কথা। 7-8 বছর তার কোনো খোঁজখবর সে রাখে না। ট্রামের সেই চাদর গায়ে বিষণ্ণ গম্ভীর মাঝবয়সী ভদ্রলোকের মতো ছিল তার সেজো মামার বাইরের রূপ। ধীর স্থির ভদ্র, জীবন সংগ্রামে আহত শান্ত যোদ্ধার মতো। কিন্তু কি বিকৃত ছিল তার মন, কি বজ্জাত ছিল সে! মাটির সঙ্গেই শান্তা মিশিয়ে যেত। যদি অবশ্য মার খাবার পর এক গাড়ি লোকের সামনে নিজের নির্দোষিতার সবকটা প্রমাণ উপস্থিত করে মানুষটা শান্তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিত। কেন সে তা করেনি শান্তা ভেবে পায় না। হয়তো খেয়াল হয়নি, ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল। হয়তো ভেবেছিল ওই অন্ধ উচ্ছ্বসিত উত্তেজনার সময় মানুষের সামনে যুক্তি তর্ক হাজির করা বৃথা। ব্যান্ডেজ বাঁধা হাতটা প্রমাণস্বরূপ সামনে ধরলে কেউ ধরে মুচড়ে দিতে পারে, এ ভয়টাও হয়তো ছিল। কারণ যাই থাক, ওরকম বিপদ ঘটেনি বলে, সকলের কাছে তাকে মরতে হয়নি বলে, লজ্জা আর অনুশোচনার সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দেবার মতো না হোক, লজ্জা তার খুব তীব্রই হয়েছে। পরিত্রাণের বেঁচে যাবার স্বস্তিও সে অনুভব করে। সব শুনে অনুপমা বলে, মা গো, কি গোয়ার মেয়েই তুই ছিলি!
আমি হলে? গতকালও এ প্রশংসায় শান্তা গর্ববোধ করত। তার কাণ্ড কল্পনা করেই অনুপমার মুখে মেয়েলিপনার সঞ্চার দেখে মনটা তার বিরক্তিতে ভরে যায়। শোভা বলে, ছি ছি, ছেলেটার জন্য এমন মায়া হচ্ছে ভাই। মায়া? তার কি মায়া হয়নি? ভুল করেছে বুঝার আগেই তো মায়া হয়েছিল তার। সেই তো থামিয়ে দিয়েছিল সকলকে, নইলে আরও মার খেয়ে মরে যেত না লোকটা। এরা তাকে মায়া করতে শেখাচ্ছে। মাধবী বলে, ক্ষমা চাওয়াই উচিত ছিল তোর, যখন জানতে পারলি ও বেচারার কোনো দোষ ছিল না। ক্ষমা? ক্ষমা কি চাওয়া যেত? উচিত হতো ক্ষমা চাওয়া। আগেও সে ক্ষমা চাওয়ার কথা ভেবেছে। বাড়ি ফিরে আবার কথাটা মনে মনে নাড়াচাড়া করে। বন্ধুদের ব্যাপারটা বলে। ওদের সঙ্গে আলোচনা করে মনটা হালকা করার জন্য আপিসের কাপড় বদলেই অধীর আগ্রহে সে ছুটে গিয়েছিল ওদের কাছে। কিন্তু ওরা যেন আরও বিগড়ে দিয়েছে তার মনটা। তার ভুলটাকে তালগোল পাকিয়ে দাঁড় করিয়ে দিতে চেয়েছিল মস্ত বড় অমার্জনীয় অপরাধে। ভুল সে করেছে বিশ্রী, অতি শোচনীয় হয়েছে তার ভুলটা। তা কি সে অস্বীকার করছে? তবু ভুল তো ভুল ছাড়া আর কিছুই নয়। ভুল যখন হয়ে গেছে উপায় কি? ওদের কাছে না গিয়ে সুধীর বা অশোকের সঙ্গে আলোচনা করলে ভালো হতো। ওরা পুরুষ মানুষ, ব্যাপারটা ঠিকভাবে নিতে পারত ওরা। এমন করে তাকে দমিয়ে দিত না। মাধবীর শখের চাকরি, অনু আর শোভা কিছুই করে না, দরকারও নেই। তার চাকরি প্রয়োজনের খাতিরে বাপের আয়ে সংসার চলে না। ওরা তাকে মনে মনে অবজ্ঞা করে। মাধবীর চাকরি করায় আদর্শ, গর্ব, গৌরব সব আছে, কিন্তু তার চাকরি করার মধ্যে কোনো বৈশিষ্ট্য নেই। দরকারের জন্য, অভাবের জন্য বাধ্য হয়ে চাকরি করাতে বাহাদুরি কি আছে কোনো মেয়ের? মেয়েদের সম্মান রক্ষার রোগটাও তার নিছক গোয়ার তুমি, পাগলামি। কিন্তু ক্ষমা চাওয়া? দোষ করে ক্ষমা চাইতে শান্তা কখনো দ্বিধা করেনি। এক্ষেত্রে কি সে নিয়ম খাটে? অত কাণ্ডের পর অজানা অচেনা একটা মানুষকে কি বলা যেত, আমায় ক্ষমা করুন, আমি ভুল করেছি? সেটা কি ব্যঙ্গের মতো শোনাতো না, ন্যাকামির মতো? তাছাড়া যে রকম রুক্ষ, কঠোর, উদ্ধত চেহারা ছেলেটার, মনের অবস্থাও যে রকম খুব স্বাভাবিক ছিল তার পক্ষে, ক্ষমা চাইলে রাগের মাথায় যদি কিছু বলে বসত, করে বসত, বিনা দোষে অত মার খেয়ে ওরকম লাঞ্ছনা আর অপমান পেয়ে ক্ষমা চাইলেই সব ভুলে ক্ষমা করা কি কারোর পক্ষে সম্ভব? রাত্রে ঘুমিয়ে শান্তা স্বপ্ন দেখে হু হু করে ট্রাম চলেছে মাঠের মধ্যে। ট্রামের ভেতরে বাইরে অন্ধকার। মাধবী, অনু আর শোভা ছাড়া আর কেউ নেই। তার সর্বাঙ্গে ব্যান্ডেজ বাঁধা, নড়বার চড়বার ক্ষমতা নেই, তাকে নিচে শুইয়ে রাখা হয়েছে। ট্রামের ঝাঁকুনিতে গড়িয়ে গড়িয়ে সে দরজার দিকে চলতে থাকে। চিৎকার করে ওদের ডাকতে গিয়ে গলার আওয়াজ হয় না। সরতে সরতে দরজা দিয়ে গড়িয়ে চলন্ত ট্রাম থেকে সে পড়ে যাবার উপক্রম করে। একটা উৎকট আতঙ্কে তার ঘুম ভেঙে যায়। রাত্রে ভালো ঘুম না হওয়ার জন্য পরদিন হৃদয় মন একটু ভোঁতা থাকায় ঘটনাটা পিছিয়ে যায় কয়েক ঘন্টার চেয়ে অনেক বেশি দূর অতীতে। গুরুত্ব অনেকটা কমে যায়। বাপ মা ভাই বোনের টানাটানির সংসারের বাস্তবতা আজ তার বড় ভালো লাগে। আপিসে যেতে পথে সাথী পায় পছন্দসই পুরনো একজন চেনা মানুষকে। অনেক দিন যার সঙ্গে দেখা হয়নি। আপিসে সময়টা ভালো কাটে। আপিসের একটা মেয়ে বলামাত্র রাজি হয়ে যায় তার সঙ্গে সিনেমা দেখে রাত করে বাড়ি ফেরে। বেশ ঘুম হয় রাত্রে। এমনই সাধারণভাবে দিনগুলি তার কেটে যেতে থাকলে ট্রামের ঘটনাটা অল্প দিনের মধ্যেই তার স্মৃতির জাদুঘরে চলে যেত, একটা বিশেষ স্থান পেত এইমাত্র। কিন্তু পরদিন থেকে ঘটনাটির জের চলতে থাকে দিনের পর দিন। জের টেনে চলতে থাকে দেহ মনে আহত ও লাঞ্ছিত অপর পক্ষ। বিকালে অফিস থেকে বেরিয়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছে। যে ট্রামটা আসছে তাতে লেডিস সিট একটা খালি থাকবে কি না ভাবছে। কোত্থেকে এসে দু হাত তফাতে দাঁড়ালো প্রতীক্ষারত কয়েকজনের মধ্যে, তার দিকে না তাকিয়ে। ডান হাতটি তেমনইভাবে পকেটে ঢোকানো, মাথায় সরু এক ফালি বাড়তি ব্যান্ডেজ, সেদিন ট্রামে মার খাবার চিহ্ন। ট্রামে একটা লেডিস সিট খালি ছিল, শান্তা উঠল না। দাঁড়াবার জায়গা ছিল, সেও উঠল না। পরের ট্রামে শান্তার সঙ্গে সেও উঠল। শান্তার পর আরও দুজন পুরুষ যাত্রীর পিছনে। একটি অ্যাংলো মেয়ে নেমে যাওয়া পর্যন্ত শান্তা যতক্ষণ দাঁড়িয়ে রইল, 2-3 যাত্রীর ব্যবধান সে কমাবার চেষ্টা করল না, শান্তাকে আশ্চর্য ও খানিকটা নিশ্চিন্ত করে।
প্রতি মুহূর্তে শান্তা অপেক্ষা করছিল সে তার গা ঘেঁষে এসে দাঁড়াবে আর কোনো রকম একটা প্রতিশোধ নেবে সেদিনকার লাঞ্ছনার। এরকম কোনো উদ্দেশ্য নিয়ে যে লোকটি ট্রাম স্টপেজে তার প্রতীক্ষায় দাঁড়িয়েছিল, শান্তার তাতে সন্দেহ ছিল না। ওর মতলবটা কি না জানা থাকায় অজানা আতঙ্কে তার বুকটা ঢিপ ঢিপ করছিল, কিন্তু সে কিছুই করল না। গাড়ির ভিড় কমে গেলেও সামনের সিটে বসা, ব্যান্ডেজ বাঁধা হাতটি বার করে জানালায় রাখা আর শান্তার পিছু পিছু ট্রাম থেকে নামাকে যদি কিছু না করা বলা যায়। পিছু পিছু বাড়ি পর্যন্ত যাবে সন্দেহ নেই। এবার শান্তা ওর মতলবটা টের পায়। তার বাড়িটা চিনবার জন্য ও আজ তার সঙ্গে নিয়েছে। ট্রামে এত লোকের মধ্যে কিছু করা তো সম্ভব নয়। আজ বাড়ি চিনে রাখছে, সুযোগ সুবিধা মতো একদিন শোধ নেবে। একটু এগিয়েই বাঁয়ে শান্তার বাড়ির রাস্তার মোড় ঘুরবার সময় মুখ ফিরিয়ে সে দেখতে পাই লোকটি তার পিছু নেয়নি, ট্রাম স্টপেজেই দাঁড়িয়ে আছে। ভয়, ভাবনা, অস্বস্তি নিয়ে শান্তা বাড়ি ঢোকে। সেদিন আর বাইরে যায় না। বাড়িতে কিছু বলবে কি বলবে না ঠিক করতে করতে আর বলা হয় না। বাড়ির লোক বড় হইচই করে সামান্য বিষয় নিয়ে। পরদিন আপিস যাওয়ার সময় দেখা যায় যুবকটি ট্রাম স্টপেজে দাঁড়িয়ে আছে। আজ সে একা নয়, সঙ্গে একজন সমবয়সী যুবক, সুশ্রী চেহারা, পরিচ্ছন্ন বেশ, কাঁধে দামি শাল। আপিস টাইমে এখানেও ভিড় হয়, যদিও ডিপোটা হাতের কাছেই। শান্তার পিছনে ওরা ওঠে। শান্তার লেডিস সিট পেরিয়ে সামনের দুটো বেঞ্চ পরে বসে। মাথা নিচু করে দুজনে তারা কথা বলে। ছেলেটির সঙ্গী মুখ ফিরিয়ে প্রায় বিস্ফোরিত চোখে শান্তার দিকে তাকাই, আবার গভীর আগ্রহে তার কথা শোনে, আবার তাকাই। শান্তার সর্বাঙ্গে ঘুরে বেড়াতে আরম্ভ করে বিছা আর আরশোলা। ফিরবার সময় সে একাই সঙ্গে আসে, পরদিনও সঙ্গে যায় এবং আসে একাই। পরদিন যাবার সময় লোকটির সঙ্গে থাকে সুন্দরী এক তরুণী। সামনের শেষ বেঞ্চে দুজনে বসে। তরুণী কথা শোনে লোকটির। কথা বলতে বলতে আঙুল দিয়ে লোকটি শান্তাকে দেখিয়ে দেয়। অকারণেই দেয়, কারণ গাড়িতে তখনও আর কোনো মেয়ে ওঠেনি। তরুণী বিস্ফোরিত চোখে শান্তার দিকে তাকায়, লোকটির কথা শোনে, আবার তাকায়। একটা আর্তনাদ ঠেকে শান্তার গলায়, ঢোক গিলতে পারে না, মাথা ঝিমঝিম করে। এমনি চলতে থাকে দিনের পর দিন। লোকটির মাথায় ব্যান্ডেজ অদৃশ্য হয়। ডান হাতে ব্যান্ডেজের বদলে আসে পাতলা চামড়ার তেলে তেলা দস্তানা। কখনো একা, কোনো দিন একজন, কোনো দিন 2-3 জন সঙ্গী নিয়ে সে শান্তার সঙ্গে ট্রামের যাতায়াত করে। সঙ্গী থাকলে তারা গল্প শোনে আর শান্তাকে দেখে। ট্রামে পরিচিত কারোর সঙ্গে দেখা হলে তাকেও সে গল্প শোনায়, সেও তাকায়। বাদ যায় 2-1 দিন, 2-1 বেলা। শান্তার যেন জ্বর ছাড়ে। তার আশা জাগে এবার হয়তো লোকটির স্বাদ মিটেছে। বিরক্তি জেগেছে এই একঘেয়ে নিষ্ঠুর খেলায়। মন গিয়েছে নিজের কাজে। এবার সে রেহাই পেল, কিন্তু আশা তার টেকে না। ট্রাম ছেড়ে শান্তা বাস ধরে। খানিক হেঁটে গিয়ে বাস ধরতে হয়। ঠিক 2 দিন পরে বাসে তাকে দেখা যায়। আগে বোধহয় সে বাসেই যাতায়াত করত, কারণ একা শান্তার সঙ্গে বাসে উঠলেও 4-5 জন পরিচিত লোককে সে শান্তাকে দেখিয়ে গল্প শোনায়। ওর নামটা শান্তা জেনেছে, অমূল্য। ট্রামে পরিচিত লোক ওকে দেখে ডেকে বলেছে, আরে অমূল্য যে। অনেক তফাৎ থেকেই হয়তো বলেছে, কিন্তু খানিক পরেই অমূল্য ভিড় ঠেলে হাজির হয়েছে তার কাছে। কানে কানে বলেছে তার চিরন্তন কাহিনী। কিছু বলার নেই, কিছু করার নেই। কোনো অভদ্রতাই তো সে করেনি। তার চেনা জানা লোক, যাদের সে শান্তার বাহাদুরির গল্প শোনায়, তারা ছাড়া ট্রামে অন্য কোনো আরোহী বোধ হয় টেরও পায় না কি ভয়ঙ্করভাবেই সে উৎপীড়ন করছে গাড়ির একটি অসহায় মেয়েকে। শান্তা প্রাণপণে চেষ্টা করে অমূল্যকে তুচ্ছ করতে, অগ্রাহ্য করতে। ভালো করে শাড়ি পরে, প্রসাধনে বেশি মন দেয়। ট্রামে হয় বই পড়ায় ডুবে থাকার নয় নির্বিকারভাবে বাইরে তাকানোর ভান করে। কিন্তু অমূল্যের আক্রমণ তো বাইরে নয়, একেবারে মনের ওপর। এই আক্রমণের বিরুদ্ধে সে কেন আত্মরক্ষা করতে পারবে? তার নিজের ভুল, তার নিজের অন্যায়ের গুরুত্ব অমূল্য তার কাছেই দিনের পর দিন বাড়িয়ে দিতে থাকে। এমন সৃষ্টি ছাড়া রাগ আর প্রতিহিংসা সহজে জাগে কারো মধ্যে? নিজের শত অসুবিধা তুচ্ছ করে এতকাল কেউ কি এমনভাবে প্রতিশোধ নেবার চেষ্টা করে যেতে পারে সামান্য কারণে? কত বড় ঘা খেলে মানুষের মন এভাবে বিগড়ে যায়, জীবন পণ করে এভাবে চালিয়ে যায় প্রতিশোধের সাধনা। ভাবলেও মাথা ঘুরে
যায় শান্তার। একদিনের খেয়ালে একদিনের গোয়ারতুমিতে একটা মানুষকে সে খেপিয়ে দিয়েছে। এত বড় অপকাজকে ভুল বলে উড়িয়ে দিলে চলবে কেন? সব দোষ তার। অমূল্য যদি আজ প্রকাশ্যে তার গালে চর কষিয়ে দিয়ে তার অমার্জনীয় অপরাধের কথা সকলকে শোনায়, মুখ বুজে সে শাস্তিকে মেনে নিতে হবে তাকে। প্রসাধন ভেদ করে শান্তার মুখের বিবর্ণতা স্পষ্ট হয়ে ওঠে। বারবার বইয়ের পাতা থেকে বা বাইরের রাজপথ থেকে তার উদ্ভ্রান্ত দৃষ্টি অমূল্যের দিকে গিয়ে পড়ে। মাথা তার ঝিমঝিম করে আসে। সপ্তাহ 5 পরে একদিন তারা দুজন সামনে পিছনে জানালা ঘেঁষে বসে ট্রামে চলেছে। দ্বিতীয়বার ট্রাম থামতে উঠলেন ডাক্তারি কালো ব্যাগ হাতে প্রৌঢ় ভদ্রলোক, আটা প্যান্ট ও ঢিলে কোট পরা। শান্তাকে পেরিয়ে যেতে গিয়ে থামলেন পিছনের 3 অগ্রগামী যাত্রীকে ঠেকিয়ে রেখে। অফিস যাচ্ছ বুঝি? হ্যাঁ জ্যাঠামশাই, আপনি ট্রামে? পেট্রোল নেই। তোর জেঠিমা কাল সকাল থেকে 2টো পর্যন্ত কালীঘাট দক্ষিণেশ্বর করে বেড়ালো। কি করি, ট্রামে চেপেই রোগী দেখছি। তোর চেহারা এত খারাপ কেন রে? অসুখ নাকি? না, এমনি। পিছনের যাত্রীর তাগিদে এগিয়ে গিয়ে ভদ্রলোকই অমূল্যের পাশে বসেন। বলেন, অমূল্য যে, কি খবর, কেমন আছো? শান্তার বুকটা ধড়াস করে ওঠে। ডাক্তার জ্যাঠামশাই অমূল্যর চেনা মানুষ? অমূল্য বলে, ভালোই আছি। শান্তা পলকহীন চোখে তাকিয়ে থাকে। আত্মীয় স্বজনের মধ্যে এই মানুষটি চিরদিন তাকে বিশেষভাবে সাহায্য করে এসেছেন। অমূল্যর কাছে তার বীভৎস আচরণের বর্ণনা শুনে না জানি কি মনে করবেন। অমূল্যের কথা শুনতে শুনতে ডাক্তার জ্যাঠামশাই মাথাটা তার দিকে ঝুঁকে গেলে শান্তার চোখ ফেটে জল আসে। ডাক্তার জ্যাঠামশাই মুখ ফিরিয়ে তার দিকে তাকালে সে 2 হাতে মুখ ঢেকে সামনের সিটের উপর মুখ নামিয়ে রাখে। সন্ধ্যার পর কেদার ডাক্তার তাদের বাড়ি আসেন, তেমনই আঁটো প্যান্ট আর ঢিলে কোট পরে। তিনি ব্যস্ত মানুষ, কদাচিৎ বাড়িতে তাঁর এরকম অযাচিত পদার্পণ ঘটে। বাড়িতে বেশ একটা সাড়া পড়ে যায়। শান্তা জানে ডাক্তার জ্যাঠা কেন এসেছেন, বাড়ির সবাইকে তার অপকর্মের কথা শোনাতে আর তাকে তিরস্কার করতে। শোবার ঘরে ঢুকে সে দরজা বন্ধ করে দেয়। টেবিলের কোণ ধরে দাঁড়িয়ে থাকে। মাথার ভেতরটা কেমন উল্টে পাল্টে পাক খেয়ে বেড়াতে থাকে। কেদার ডাক্তার ডাকতেই দরজা খুলে দেয়। কেদারের পায়ে তার হাত যেন আর্তনাদ করে ওঠে। আর কখনো আমি এমন করব না ডাক্তার জ্যাঠা, কখনো করব না। কেদার বলেন, তা ওরকম করো না করো সেটা তোমার খুশি। আমি শুনতে এলাম ও ছোড়াটা কি গুন্ডামি করেছে। কি সব বললো ভালো বুঝতে পারলাম না। পরদিন থেকে অমূল্য আর জ্বালাতন করে না শান্তাকে। তার জীবন থেকে একেবারে সে সরে যায় চিরদিনের জন্য। কয়েকদিন পর স্বাক্ষরবিহীন একটা চিঠি পায় শান্তা। শ্রদ্ধাস্পদেষু, আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি। ছোটবেলা থেকে আমি একরোখা গোয়ার। কোনো রকম অন্যায় আমার সয় না, কিন্তু আপনার ভুলটা যে অন্যায় নয় এটা আমি বুঝে উঠতে পারিনি। একজন আপনাকে অপমান করেছিল সত্যই ট্রামে। আপনি ভুল করে ভেবেছিলেন আমি সেই পাষণ্ড। আমি আগে বুঝিনি এরকম শত শত ভুল হওয়া ভালো। মেয়েরা যদি নিজেদের মান সম্মান বাঁচাতে আপনার মতো রুখে দাঁড়ান, আপনার কাজ ভুলই বা বলি কী করে? আমিও দোষী বই কি। গুন্ডারা মেয়েদের পথে ঘাটে অপমান করেছে জানি, তবু যদি আমি আমার 2-1 হাতের মধ্যে আমার কোনো মা বোনের লাঞ্ছনা জুটছে কিনা খেয়াল না রাখি, আমিও দোষী হব বই কি। আপনি ঠিকই করেছিলেন, আমিই ভুল করেছি। মেয়েদের সম্মান রাখার দায়িত্ব আমি ভুলে গিয়েছিলাম। অনেক অসভ্যতা করেছি, ক্ষমা করবেন। শান্তার উৎসুক চোখ ট্রামের এদিক ওদিক অমূল্যকে খোঁজে আজও। দেখা হলে একবার সে তাকে জানিয়ে দিত, মেয়েদের মান মেয়েরাই রাখতে জানে। পথে ঘাটে 2-10টা রুগ্ন বিকারগ্রস্ত ইয়ার্কি টিটকারি দিয়ে বা ভিড়ের মধ্যে খাবলা দিয়ে মেয়েদের মান কেড়ে নিতে পারে না। মানটা মেয়েদের গায়ের গহনা নয়, শুধু গায়েই থাকে না। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।